আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম ইন্টারিম পর্ব নিয়ে। ইন্টারিম আজকের পর্ব পার্ট 7। আমি আজকে কথা বলছি 2026 সালের 18 জুলাই। তো আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তী সরকারের যে সময়টা সেই সময়টা নিয়ে। আমরা চেষ্টা করব মিলাতে যে সেই সময়ে যে একটি দেশে যে একটি অরাজকতা এবং বেআইনি একটি পরিবেশ চলছিল সেটিকে এখনো বিদ্যমান আছে কিনা আমরা সেই ঘটনাগুলিতে যাই এবং পরবর্তীতে আমরা মিলানোর চেষ্টা করব। যেমন আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে 2025 সালের অন্তর্বর্তী সরকারের সময় কোনো দেশের ভিসা দিচ্ছিল না। বাংলাদেশের পাসপোর্টের মানটা একদমই আসলে খুবই নিচে নেমে গিয়েছিল। বাংলাদেশের পাসপোর্টের যে মান সেটি বলতে গেলে শূন্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আহ, বিভিন্ন ধরনের অবিচার এবং নানান মানুষকে হত্যা, ধর্ষণ, খুন এগুলো তো চলছিলই, কারণ দেশে আইন ছিল না। দেশে মব কালচার বলে যে একটি কালচার ছিল সেটি প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল সেই সময়টায়। তারপরে আহ, জাগো নিউজ 24.com সেখানে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল ঢাকায় একজন কাউন্সিলর তাকে না পেয়ে তার বোনকে বাসায় এসে গুলি করে হত্যা করে চলে যাওয়া। হ্যাঁ, তারপরে যমুনা টিভিতে আসছিল মাঝ নদীতে পিটিয়ে দুইজনকে হত্যা। হ্যাঁ, আহ, তারপর গেস্ট হাউসে মিলল সাবেক সেনা প্রধানের মরদেহ। হ্যাঁ, তারপরে আহ, তারপরে নানান জায়গায় হামলা মামলা। হ্যাঁ, আহ, বিভিন্ন ধরনের অভিযোগ এগুলো চলে আসছিল এবং আহ, একটি বাসায় গিয়ে আর টিভিতে আসছে যে চাঁদা না দেয় স্বামীকে গুলি। স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বামীর মরদেহ নিয়ে গেল প্রতিপক্ষ। হ্যাঁ, মানে চাঁদা না দেওয়ায় স্ত্রীর সামনে সেই স্বামীকে হত্যা করা হয় এবং সেই স্ত্রীর সামনে থেকে মরদেহটি নিয়ে যাওয়া হয়। তো আপনার বুঝতে পারছেন যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। তারপর আমরা যদি আরো সেদিকে ফিরে যাই, আমার রাজনৈতিক নানান নাটকীয়তা এগুলো তো চলছিলই। রাজনীতিতে যত প্রকার নানান, যেমন হেফাজতের আমির সাহেব উনি বলেছিলেন যে জামাতি ইসলামের মতো ভণ্ড একটি দল এই বাংলাদেশে দ্বিতীয়টা নাই। হ্যাঁ, এটা হেফাজতের আমির বলছিলেন। এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, মানে ইউনূস সরকারের পক্ষ থেকে। তারপরে নানান আন্তর্জাতিক নানান চাপ নানান বিষয় নিয়ে খবরে আসছিল। হ্যাঁ, তারপরে এরকম নানান যেমন শেখ সেলিমের ব্যাংক হিসাব জব্দ, তারপরে বেরবির বেগম রোকেয়া ইউনিভার্সিটির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেফতার। তারপরে একটি আলোচিত একটি হত্যাকাণ্ড যেটা খুবই বাংলাদেশের মানুষদের জনগণের নাগরিকদের একটি ভিত কাঁপিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে প্রকাশ্যে গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, এটি খুবই আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়টাতে। তারপরে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ হয় যে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ তিনি এক কাপড়ে কারাগারে গেলেন
তিনি কারাগারে যাওয়ার আগে তিনি তার আংটি এবং ঘড়ি এবং কলম এগুলো ফেলে গেলেন, এবং তিনি একটি কথা বললেন যে কবর এবং কারাগার এই দুইটা জায়গায় আপনাকে একাই যেতে হবে। হুম। তারপরে একজন ভুক্তভোগী উনি একটি স্টেটমেন্ট দিলেন ডিবিসি নিউজে, যে হাসিনা থাকতে চাঁদা দিতে হতো 1 লাখ টাকা, আর এখন দিতে হয় 5 লাখ টাকা। স্বয়ং আল্লাহ যদি ফেরেস্তা পাঠান তাও এই দেশ ঠিক হবে না। তারপরে গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, সাংবাদিক পেটানোয় ভিডিও ভাইরাল, আহ, উপদেষ্টাদের সীমাহীন দুর্নীতি, ছাত্রদল শিবিরের সংঘর্ষ, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহ, নানান মানুষের আহ, নানান সমস্যা, এবং দেশে যারা মব সন্ত্রাস করলো, ঘরে ঘরে ঢুকে হত্যা করলো, তার জবাব কে দিবে? সেটা আওয়ামী লীগের লোকজন যারা বিদেশে আছেন তারা বলছিলেন এই কথাগুলো। দখলের রাজনীতি হচ্ছে, ব্যবসা দখল হচ্ছে, দোকান দখল হচ্ছে, চান্দা হচ্ছে। এটা এটিএন বাংলায় প্রতিবেদন প্রকাশ হয়েছিল, এটা বলেছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, ইত্তেফাকের প্রধান। পাহাড়ে সংঘর্ষ, পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর কাছে অত্যাধুনিক অস্ত্র। হুম। ডেইলি যাই যাই দিনে আসছিল যে বাংলাদেশ সচিবালয়ে হাসিনার পক্ষে বিদ্রোহের প্রস্তুতি। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে উনি বলেন যে ইউনূস তো সাধু, তাহলে রিজার্ভ বাড়লো না কেন? হুম। দাবি করা হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে রিজার্ভ কমে যায়, কিন্তু শেখ হাসিনা উনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডক্টর ইউনূসকে, যে উনি তো ভালো, তাহলে ওনার সময় রিজার্ভ কেন বাড়লো না? জুলাই আন্দোলনকারীদের সামনে জয় বাংলা স্লোগান দেওয়ায় পুলিশে দিল জুলাই আন্দোলনকারীরা। হুম। তারপরে সিলেটে আপনার যে জাফলং, সেখানে আপনার যে সাদা পাথরগুলো আছে জাফলং এর, আপনারা জানেন যে জাফলং এর যে সাদা পাথর, মূলত সেটাই কিন্তু জাফলং এর একটি খুবই সৌন্দর্য প্রকাশ করে। হ্যাঁ, এই সাদা পাথরগুলো সেই সময় লুট করা হয়। হ্যাঁ, একদম পুরো সাদা পাথর লুট করার ফলে সেখানে শুধু ছিল বালু, এবং পুরো পরিবেশটাই তখন একটি মানে মানে এটি বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট, মানে ওয়ান অফ দা একটা ভাইরাল একটা আলোড়ন সৃষ্টি করেছিল, যে একটি পর্যটন খাত সেটাও কিভাবে মবের শিকার হতে পারে। মাদক সহ বিএনপি নেতাকে ধরা, রাস্তায় জ্যামের মধ্যে জনসম্মুখে ছিনতাই। তারপরে এটা হচ্ছে 15 আগস্ট 2025 সাল। এখানে যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় সেই দিবস, এটা শোক দিবস হিসেবে পরিচিত। তো এখানে বিভিন্ন যারা সেলিব্রিটি আছেন, যেমন শাকিব খান, আহ, এরকম যারা আছেন তারা বঙ্গবন্ধুকে আহ, ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন, এবং সেখানে তারা যে কেন শ্রদ্ধা জানালেন সেটা নিয়ে একটি মতবিরোধ দেখা গিয়েছিল সেই সময়টায়। তাদেরকে তখন ট্যাগ দেওয়া হয়েছিল কালচারাল ফ্যাসিস্ট। ঢাকা ভার্সিটিতে সে ওখানে একটি ইয়া করা হয়, কেন বঙ্গবন্ধুর
মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে পোস্ট করা হলো। বঙ্গবন্ধুকে ভালোবাসি বলার পর হাতাহাতি, ধানমন্ডি 32-এ ফুল নিয়ে এলেই দেওয়া হচ্ছে গণধোলায়। হুম বঙ্গবন্ধুর মৃত্যুর বার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম মুয়াজ্জিন সহ আটক 3, একটা প্রথম আলোতে আসছিল। তখন শেখ হাসিনা ওই দিন একটি স্টেটমেন্ট দেন যে জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের অবমাননা, একদিন তাদের অবশ্যই বিচার হবে ইনশাআল্লাহ। অবৈধ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। তারপর ঢাকায় একসঙ্গে 3 জনের মরদেহ উদ্ধার, এটা আরটিভিতে আসছিল। এবং 20 লাখ টাকা চাঁদার দাবিতে কারখানায় হামলা, 4 স্তরে তালা ভেঙে ব্যাংক লুট করা হলো। আহ, মানে শুধু ব্যাংক লুট, ধর্ষণ, খুন এবং আপনি আহ, পত্রপত্রিকাগুলো, সেই সময় পত্রপত্রিকাগুলো দেখলে শুধু প্রতিদিনই এগুলো পারবেন। যেমন কালের কণ্ঠতে ওরা কিন্তু বারবার ওই সময়টাতে অর্থনীতি নিয়ে নানান প্রতিবেদনে প্রতিদিনই তারা প্রতিবেদন প্রকাশ করছিল। যেমন সেই সময় ধ্বংসের পথে 5 শতাধিক শিল্প কারখানা, শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি ছাত্রদল। হ্যাঁ, এরকম নানান নিউজ। তারপরে কুমিল্লায় একটি হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার জড়িত থাকার কথা মানে মানে প্রকাশ হচ্ছিল ইয়াতে। হুম পুলিশ হত্যার বিচার তো হলোই না, এমনকি নিহত পুলিশ পরিবারের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করে না ইউনূস, এটি শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে। এবং তিনি আরেকটি কথা বলেন যে আগামী নির্বাচনের আগে ইউনূসকে সরে যেতে হবে, নির্বাচন হবে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, ইউনূসকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, তো এরকম নানান নিউজ তখন আসছিল। মহাখালীতে একটি বস্তিতে আগুন আগুন লেগেছিল, 7 তলা একটি বস্তি, তো সেখানে আগুন লাগার পর লুটপাট চলছিল। এটিও নিউজে আসে। হ্যাঁ, তারপরে কালের কণ্ঠে একটি নিউজ আসে খুব ইন্টারেস্টিং। সাদা পাথরের পর, জাফলং এ সাদা পাথরের পর এবার বিমানের 10 চাকা চুরি। মানে বাংলাদেশে কি না হতে পারে। তারপর বাংলা ভিশনে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, সেখানে গোলাম মোল্লা রনি বলেন শেখ হাসিনার জামানায় আমাদের স্বপ্ন ছিল, বর্তমানে বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশ রেড জোনে। মানে বর্তমানে যে পরিস্থিতি, যে বাংলাদেশকে যে কোনো ব্যাংক বা কেউ ঋণ দিবে সেটারও কোনো সম্ভাবনা বর্তমানে নেই। এরকম নানান। তারপরে একটি আলোড়ন সৃষ্টি হয় যে সাংবাদিক ভিবরঞ্জন সরকার, খুবই উনি একজন সাংবাদিক, যে সাংবাদিকদের কাছে উনি পরিচিত, সাংবাদিক ভিবরঞ্জন সরকার, ওনার মরদেহ মিলল মেঘনা নদীতে। হ্যাঁ, তারপরে আরটি আছে 21 আগস্ট ঘটনার সাথে খালেদা জিয়া ও তারেক জিয়া জড়িত, এতে কোনো সন্দেহ নেই। আহ, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন হতে হবে, আমি ছাত্র জনতা হত্যা করিনি, যারা করেছে তাদের বিচার হবে, এটা শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে। তারপর ডিবিসি নিউজে আসলো যে বুড়িগঙ্গা নদী থেকে নারী শিশু সহ 4 জনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। আপনি বুঝতে পারছেন যে প্রতিদিনই এরকম মরদেহ উদ্ধার। তারপর প্রথম আলোতে আসলো যে লুটের অস্ত্রে চলছে ছিনতাই লুটপাট, 1363টির হদিস নিয়ে এখনো, মানে 1363টি আগ্নেয়াস্ত্র, যেটার কোনো হদিস এখন পর্যন্ত নেই। আপনি চিন্তা করতে পারেন যে 1363টি অস্ত্র, কতগুলো অস্ত্র হয় একসাথে। এবং সেই অস্ত্র যদি এক একটি অস্ত্র যদি এক একটি মানুষের কাছে থাকে, তাহলে 1363 জন মানুষ, মানে
363 জন মানুষ যদি অস্ত্র নিয়ে ঢাকা শহর বের হয়, আপনি বুঝতে পারছেন যে এখানে কি ম্যাসাকার ঘটতে পারতো। এবং আমরা যে এত হত্যা, এত খুন, ধর্ষণ, এত কিছু দেখছিলাম সেই সময়টাতে, সেটা কি, সেটার বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? সাভারে একটি ফ্ল্যাটের ভিতরে সবাইকে হাত পা বেঁধে বাড়িতে ডাকাতি। আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার। কালের কণ্ঠে আরেকটি প্রতিবেদন প্রকাশ পায় যে 18% মানুষ যে কোনো সময় গরিব হয়ে যেতে পারে। গোলাম মাওলা রনি একটি কথা বললেন গ্লোবাল টিভি নিউজে যে বর্তমানে যে গণতন্ত্র, তার থেকে ভালো গণতন্ত্র তো শেখ হাসিনার আমলে ছিল। মানে ইউনূস সরকারকে যে যেভাবে পেরেছেন, যত বুদ্ধিজীবী যেভাবে পেরেছে, মানে ওনার সরকার যে এতটা বাজে ছিল, সেটা বাংলাদেশের প্রতিটি মানুষই স্বীকার করে। তারপরে এরকম নানান আহ, নিউজ ভাইরাল হচ্ছিল, যেমন আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে চায় তাদের ধ্বংস অনিবার্য, কারণ তারা সন্ত্রাসী, জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে। এটা শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়েছিলেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে। তার তার আসলে নিউজগুলো তখন কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে নাই, কারণ সেটা নিষিদ্ধ ছিল বা এটা সরকার থেকে বাধা ছিল, তাই এটি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশ করা হতো। হ্যাঁ। জাফলং এর পাথর লুটপাটে প্রায় 2000 ব্যক্তি জড়িত। মানে জাফলং সেই পর্যটন কেন্দ্রে, আপনি বুঝতে পারছেন যে একটি বিশাল পর্যটন কেন্দ্র, সেখানে অনেক পাথর। তো বাংলাদেশে কি পরিমাণ লুটপাট শুধুমাত্র একটি একটি এলাকাতেই, যে 2000 মানুষ জড়িত এই পাথর লুটপাটে, মানে বুঝতে পারছেন বাংলাদেশের আহ সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, মানবিক পরিস্থিতিগুলো কোথায় গিয়ে ঠেকেছিল। তারপরে নুরুল হক নূর, ডাকসু সাবেক ভিপি, তাকে বেধড়ক মারধর করলো সেনাবাহিনী। হ্যাঁ, এবং কালের কণ্ঠে আসলে নূর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না, রাশেদ খান বলছিল। জাতীয় পার্টির অফিসের সামনে তাকে সেনাবাহিনী তাকে পিটিয়ে আহত করে এবং হসপিটালে আছে। ঝাপা গণ অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনায় থমথমে কাকরাইল, নুরুল হক নূরকে আইসিইউতে স্থানান্তর, মেডিকেল বোর্ড গঠন। নূরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ, সড়ক অবরোধ। নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল। যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা। ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার। নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতা সহ 3 জন নিহত, আহত 4। ধানমন্ডিতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল, জয় বাংলা স্লোগান। ধানমন্ডিতে জটিকা মিছিল করে ককটেল ফাটালো আওয়ামী লীগ। তারপরে আদাবরে পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম, আটক 100-রও বেশি। তারপরে দেশে কি গণতন্ত্র আছে? সাংবাদিকরা কি চোখে যা দেখে তা লিখতে পারছে? এটা শেখ হাসিনা জিজ্ঞেস করেছিলেন। আহ, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রশ্ন ছড়ে দিয়েছিলেন। রাজধানী সিদ্ধেশ্বরী মসজিদে আগুন, লাশের ভাগাড়, বালু শীতলক্ষা, একযোগে 107 লাশ উদ্ধার। শীতলক্ষায় 92, বালু নদে 15।
আহ, গুলশান লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার, নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার, নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পুলিশ, নদী থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার, আতঙ্কের স্থানীয়রা। তারপর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনা একটি স্টেটমেন্ট দেন যে মিথ্যার উপর ভর করে আন্তর্জাতিকভাবে সুনাম কামিয়েছে ইউনূস, আজ সবার কাছে তা উন্মোচিত। অতি শীঘ্রই বাংলাদেশের মানুষ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, শেখ হাসিনা বলেছিলেন। এবং দ্য ডেইলি স্টার এখানে একটি প্রতিবেদন প্রকাশ হয় যে সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক, মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে ডক্টর ইউনূস। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন।